একটু কল্পনা করা যাক। ধরুন কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ডরুমে একটা রুদ্ধশ্বাস মিটিং চলছে। হুম, বেশ চেনা একটা দৃশ্য। হ্যাঁ, তো কোম্পানির সিইও এমন একজন চরম ক্ষতিকারক বা টক্সিক ভাইস প্রেসিডেন্টকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন, যে একা হাতে পুরো কোম্পানির কাজের পরিবেশ একেবারে ধ্বংস করে ফেলছে। আর সবাই হয়তো চুপ করে বসে আছে। ঠিক তাই। টেবিলে বসে থাকা ডিরেক্টর থেকে শুরু করে বড় বড় এক্সিকিউটিভরা, যাদের বছরের পর বছর অভিজ্ঞতা, তারা সবাই ভয়ে বা নিজেদের স্বার্থে একদম চুপ। কেউ টু শব্দটিও করছেন না। আসলে এই ধরনের ইকো চেম্বার কর্পোরেট দুনিয়ায় খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এই একই পরিস্থিতি, এই হুবহু একই সমীকরণ হাজার হাজার বছর আগে ঘটেছিল। আর সেই নীরবতার মূল্য হিসেবে পৃথিবী দেখেছিল ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এক যুদ্ধ। মহাভারতের কুরুক্ষেত্রের কথা বলছেন? একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে অনেকেই চমকে যাবেন। সাধারণত নেতৃত্ব বা লিডারশিপ নিয়ে কথা বললে আমাদের মাথায় প্রথমেই আসে আগ্রাসী কোনো চরিত্রের কথা, যারা সামনে থেকে নেতৃত্ব দেন, তাই না? হ্যাঁ, অর্জুন বা ভীষ্মের মতো যোদ্ধাদের কথাই তো প্রথমে মাথায় আসে। রাইট। কিন্তু আমাদের আজকের এই আলোচনার উৎস ভিদুরা, দ্য মোরাল সোল অব দ্য মহাভারত শীর্ষক যে গবেষণা আর প্রবন্ধটা আছে, সেটাই প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। উল্টে দেয়, কারণ সত্যিকারের লিডারশিপ ম্যানুয়ালটা আসলে এমন একজন দর্শনের মাঝে লুকিয়ে আছে, যিনি জীবনেও সিংহাসনে বসেননি। ভিদুর। হ্যাঁ, বিদুর। আর সিংহাসনে না বসাটাই বরং তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। আজকের এই তথ্যবহুল এবং তীব্র প্রতিযোগিতামূলক পৃথিবীতে এই আলোচনাটি শুধু হাজার বছর আগের কোনো ধুলো পড়া ঐতিহাসিক গল্প নয়। তা তো বটে। এটি মূলত চরম সংকটে সঠিক সিদ্ধান্ত নেবার, ক্ষমতার ভারসাম্য বজায় রাখার এবং তীব্র মানসিক চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখার একটা মনস্তাত্ত্বিক মাস্টার ক্লাস। বিদুর এবং তার বিখ্যাত বিদুর নীতি এমন কিছু দিক উন্মোচন করে, যা আধুনিক ব্যবসা বা পলিটিক্সের জন্য একটা নিখুঁত দিক নির্দেশনা হতে পারে। আর বিদুরের এই নীতিগুলো পুরোপুরি বুঝতে হলে সবার আগে তার ওই অবিশ্বাস্য শেকড় এবং মনস্তত্ত্বের গভীরে যাওয়া প্রয়োজন। কারণ একজন মানুষের শুরুটা কিভাবে হচ্ছে, সেটা তার ভবিষ্যৎ দর্শনকে অনেক বেশি প্রভাবিত করে। একদম ঠিক। বিদুরের জন্মের পেছনের গল্পটা একই সাথে মহাজাগতিক এবং অত্যন্ত মানবিক। ঘটনাটি শুরুতে ওই ঋষি মান্ডব্যের একটা অভিশাপ থেকে, তাই না? হ্যাঁ, এই গল্পের ভেতরের মনস্তত্ত্বটা বেশ গভীর। বলা হয় যে স্বয়ং ন্যায় বিচারের দেবতা, যাকে আমরা ধর্মরাজ হিসেবেও জানি, তাকেই মর্তে বিদুর হিসেবে জন্ম নিতে হয়েছিল। আচ্ছা, কিন্তু কেন? স্বয়ং ধর্মরাজ কেন মর্তে আসবেন? গল্পটা এমন, একবার রাজরক্ষীরা কিছু চোরকে ধাওয়া করতে করতে ঋষি মান্ডব্যের আশ্রমে এসে উপস্থিত হয়। ঋষি তখন গভীর ধ্যানে মগ্ন। হুম। রক্ষীরা তখন চোরদের সাথে সাথে ঋষিবরকেও ভুলবশত চুরির দায়ে গ্রেফতার করে এবং রাজা তাকে শুলে চড়ানোর নির্দেশ দেন। দীর্ঘদিন শুলে বিদ্ধ থাকার পরও যোগ বলে ঋষি বেঁচে থাকেন। বাপরে! তারপর? পরে রাজা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান, কিন্তু ঋষি মান্ডব্য সোজা চলে যান যমরাজের কাছে। তিনি যমকে প্রশ্ন করেন, জীবনের কোন পাপে তাকে এত বড় শাস্তি পেতে হল। এটা তো খুব লজিক্যাল একটা প্রশ্ন। রাইট। যমরাজ তখন উত্তর দেন যে ছোটবেলায় ফড়িংয়ের গায়ে ঘাসের শীষ ফুটিয়ে ঋষি যে পাপ করেছিলেন, এটাই তার শাস্তি। একটা অবুঝ বয়সের ভুলের জন্য এত বড় শাস্তি? ঠিক এই কথাটাই ঋষিকে ক্ষুব্ধ করে তোলে। তার মতে একটা শিশুর সামান্য ভুলের জন্য এত বড় এবং অমানবিক শাস্তি কখনোই ন্যায়বিচার হতে পারে না। লজিক তো আছে কথার মধ্যে। হ্যাঁ, আর এই অবিচারের জন্যই তিনি স্বয়ং ন্যায়বিচারের দেবতাকে অভিশাপ দেন মর্তে একজন সাধারণ দাসীর গর্ভে জন্মগ্রহণ করার। দাসীর গর্ভে জন্ম। তিনি খুব ভালো করেই জানেন যে তিনি কখনো রাজা হতে পারবেন না। হ্যাঁ, তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ক্ষমতার বাইরের মানুষ। আধুনিক কর্পোরেট দুনিয়ার ভাষায় যদি বলি, বিদুর হলেন যেন এমন একজন আউটসাইডার কনসালটেন্ট, যার কোম্পানির কোনো শেয়ার নেই, যার নামের পাশে সিইও বা ডিরেক্টরের মতো কোনো বড় পদবিও নেই। কিন্তু ওই পুরো কোম্পানির সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক মূলধন বা ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল আসলে তারই কাছে। দারুণ উপমা দিয়েছেন। থ্যাঙ্কস। তবে এখানে একটা বিষয় একটু তলিয়ে দেখা দরকার।
রাজপুত্রদের মতো সুযোগ সুবিধা না পাওয়া সত্ত্বেও এই সাধারণ জন্ম কিভাবে বিদুরকে আরও বেশি নিরপেক্ষ করে তুলেছিল? মানে বঞ্চিত হওয়ার ক্ষোভ তো তাকে নেতিবাচক বা প্রতিশোধ পরায়ণও করে তুলতে পারত। এটা খুব সুন্দর একটা পয়েন্ট। আসলে বঞ্চনার ক্ষোভ তখনই আসে যখন ভেতরে সিংহাসন পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। এক্সপেকটেশন না থাকলে হতাশা থাকে না। ঠিক তাই, জন্মগতভাবে সিংহাসনের দাবিদার না হওয়ায় ক্ষমতার মোহ, অহংকার বা হারানোর ভয় বিদুরকে কখনোই গ্রাস করতে পারেনি। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে ধৃতরাষ্ট্র বা পাণ্ডু সবসময় ক্ষমতার এক ধরনের প্যারানয়া বা ভীতির মধ্যে বাস করতেন। মানে আমার সিংহাসন কি টিকবে বা আমার উত্তরাধিকার কি সুরক্ষিত, এই ধরনের চিন্তা। একদম, এই চিন্তাগুলো তাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখত। অন্যদিকে বিদুর ছিলেন একজন নির্লিপ্ত পর্যবেক্ষক। তিনি সিস্টেমের ভেতরে থেকেও সিস্টেমের বাইরের মানুষ। এই ক্ষমতার মোহ থেকে দূরে থাকার কারণেই তার বিচার বুদ্ধি কখনো মেঘাচ্ছন্ন হয়নি। রাইট। আর এই অন্ধ আনুগত্যের বদলে সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটা অসীম শক্তি তিনি পেয়েছিলেন, যা তাকে বৈদিক জ্ঞান, কূটনীতি বা মনোবিজ্ঞানে অগাধ পাণ্ডিত্যের অধিকারী হতে সাহায্য করেছিল। এবং এই ক্ষমতার মোহ থেকে দূরত্বই তাকে এমন একটা দক্ষতা দিয়েছিল যা আজকের আধুনিক লিডারদের জন্য সবচেয়ে বেশি জরুরি। ইমোশনাল ইন্টেলিজেন্স। একদম, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি ধৃতরাষ্ট্র এবং বিদুরের চরিত্রের দিকে তাকাই, পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। ধৃতরাষ্ট্র ছিলেন মানসিকভাবে অত্যন্ত দুর্বল। হ্যাঁ, ওনার সবচেয়ে বড় অন্ধত্ব তো আর চোখের দৃষ্টিহীনতা ছিল না। না, তার আসল অন্ধত্ব ছিল পুত্র দুর্যোধনের প্রতি তার মোহ। অন্যদিকে বিদুর ছিলেন শান্ত, নিরাসক্ত এবং নিজের ধর্মে বা কর্তব্যে একেবারে অবিচল। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। বিদুর নীতির মূল ভিত্তিটাই তো দাঁড়িয়ে আছে এই আত্মনিয়ন্ত্রণের উপর, তাই না? হ্যাঁ, বিদুর বিশ্বাস করতেন যে আত্মনিয়ন্ত্রণই হল প্রজ্ঞার শুরু। তার মতে রাগ এবং অতিরিক্ত আবেগ মানুষের বিচার বুদ্ধিকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। ধৃতরাষ্ট্র ঠিক এই জায়গাতেই বারবার হোঁচট খেয়েছেন। মানে তিনি তো খুব ভালো করেই জানতেন যে দুর্যোধন ভুল পথে হাঁটছে। অবশ্যই জানতেন। একজন পিতা হিসেবে এবং একজন রাজা হিসেবে দুর্যোধনকে থামানোর ক্ষমতাও তার ছিল, কিন্তু নিজের আবেগের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় তিনি কখনোই সেই কঠিন সিদ্ধান্তটি নিতে পারেননি। এই পরিস্থিতিটাকে আধুনিক কর্পোরেট জগতের সাথে মেলানো খুব সহজ। ওই যে শুরুতে বলছিলাম, এমন অনেক কোম্পানির সিইও আছেন যারা জানেন যে তাদের কোম্পানিতে একজন টক্সিক কর্মী আছে যে পুরো পরিবেশটাকে বিষাক্ত করে তুলছে। হ্যাঁ, হয়তো টিমের মনোবল ভেঙে দিচ্ছে। কিন্তু সেই সিইও তাকে বরখাস্ত করার সাহস পান না, কারণ হয়তো ওই কর্মী কোম্পানির জন্য প্রচুর রেভিনিউ নিয়ে আসছে, ঠিক যেমন ধৃতরাষ্ট্র তার পুত্রের অন্ধ স্নেহে আটকেছিলেন। কিন্তু এখানে আমি একটা কাউন্টার পয়েন্ট রাখতে চাই। হ্যাঁ, বলুন। আজকের এই গলাকাটা প্রতিযোগিতার যুগে এই যে কাটথ্রোট কর্পোরেট কালচার, এখানে শুধু শান্ত থেকে কি ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব? কিছুটা একটু অ্যাগ্রেশন কি প্রতিপক্ষকে দুর্বল করার জন্য দরকারি নয়? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, আপাতদৃষ্টিতে আগ্রাসনকে শক্তি মনে হলেও বিদুরের দর্শন কিন্তু ভিন্ন কথা বলে। তাই বিদুর কি বলছেন? বিদুরের মতে সত্যিকারের ক্ষমতা কখনোই আগ্রাসনের মধ্যে লুকিয়ে থাকে না। আগ্রাসন বা রাগ আসলে ভেতরের চরম দুর্বলতা এবং অনিরাপত্তা বোধের বহিঃপ্রকাশ। ও ওয়াও! হ্যাঁ, বিদুর বলছেন যে কোনো সংকটে অবিচল থাকার মধ্যেই প্রকৃত শক্তির পরিচয় পাওয়া যায়। আধুনিক যুগের এই হাই প্রেশার প্রফেশনাল পরিবেশে, যেখানে প্রতি মুহূর্তে মার্কেট বদলাচ্ছে, সেখানে এই শান্ত নিরাসক্তি বা কাম ডিটাচমেন্টই একজন লিডারকে টিকিয়ে রাখে। মানে মাথা ঠান্ডা রাখাটা জরুরি। একদম, কারণ যখন রাগ বা উত্তেজনার বশীভূত হয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেয়, তখন সে তার চারপাশের পরিস্থিতি মূল্যায়নের বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে, আর তখনই ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? যখন কোনো নেতার এই আত্মনিয়ন্ত্রণ থাকে না, তখনই তার দুর্বলতার সুযোগ নেয় চারপাশের মানুষ, আর এখান থেকেই জন্ম নেয় চাটুকারিতার মহামারী। রাইট। বিদুর নীতিতে এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার সতর্কবার্তা দেওয়া আছে যে নেতারা শুধু চাটুকারদের দ্বারা বেষ্টিত থাকেন, তাদের পতন অনিবার্য। কারণ একজন সত্যিকারের উপদেষ্টা প্রয়োজনে অপ্রিম সত্য বলতেও পিছপা হন না। ঠিক। বিদুর বারবার ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন যে লোভ পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়। দুর্যোধনের পতনই তার সবচেয়ে বড় প্রমাণ। মানে যে আকাঙ্ক্ষার সাথে নৈতিকতার কোনো যোগসূত্র নেই,
তা আসলে বিষের মতো। এবং যে উচ্চাকাঙ্ক্ষার কোনো লাগাম নেই তা একসময় স্বৈরতন্ত্রের জন্ম দেয়। ধৃতরাষ্ট্রের চারপাশ ঘিরে ছিল এমন সব চাটুকার যারা তাকে শুধু সেটাই বলতো, চাষে শুনতে চাইত। ফলে পুরো কুরু সাম্রাজ্য আসলে একটা বিশাল ইকো চেম্বারে পরিণত হয়েছিল। যেখানে সত্য প্রবেশ করার কোনো রাস্তাই ছিল না। আধুনিক কর্পোরেট ব্যর্থতার মূল কারণগুলোর দিকে তাকালে আমরা ঠিক একই প্যাটার্ন দেখতে পাই। বড় বড় কোম্পানিগুলো রাতারাতি দেউলিয়া হয়ে যাচ্ছে। কারণ শীর্ষ পর্যায়ে কই ইকো চেম্বার তৈরি হয়ে থাকে, কেউ বসকে তার ভুল ধরিয়ে দেওয়ার সাহস পায় না। কিন্তু বিদুর শুধু মুখের কথায় সীমাবদ্ধ ছিলেন না, তার কৌশলগত বুদ্ধিমত্তার একটা দারুণ উদাহরণ হল ওই যৌতুকগৃহ বা লাক্ষাগৃহের ঘটনাটি। ওহ, যৌতুকগৃহের ঘটনাটি তো বিদুরের স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের অন্যতম সেরা নিদর্শন। দুর্যোধন যখন পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য লাক্ষা দিয়ে তৈরি একটা প্রাসাদে পাঠালো, বিদুর কিন্তু প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এর প্রতিবাদ করেননি। কেন করেননি? প্রতিবাদ করলেই তো পারতেন। কারণ তিনি জানতেন কুরুসভা এখন দুর্যোধনের গুপ্তচরদের দ্বারা বেষ্টিত। সেখানে সরাসরি বিরোধিতা করলে পাণ্ডবদের তো বাঁচানো যাবেই না, উল্টো তাকেও হয়তো শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। মানে নৈতিকতা মানেই শুধু বোকা হওয়া নয়। একদমই না। এই জায়গাটা রীতিমতো একটা হাই স্টেক্স কর্পোরেট থ্রিলারের মতো লাগে আমার কাছে। বিদুর প্রকাশ্যে কিছু না বলে সাংকেতিক ভাষায় যুধিষ্ঠিরের সাথে কথা বললেন। হ্যাঁ, ওই ম্লেচ্ছ ভাষায়। রাইট। তিনি যুধিষ্ঠিরকে একটা রূপক বা মেটাফরের মাধ্যমে সতর্ক করে বলেছিলেন, এমন কিছু অস্ত্র আছে যা ইস্পাতের তৈরি নয়, কিন্তু তা ধ্বংস ডেকে আনে। আর যে ইঁদুর মাটির নিচে গর্ত করতে পারে সে দাবানল থেকেও বেঁচে যায়। আর যুধিষ্ঠির সাথে সাথে এই কোডের মেসেজটি বুঝতে পেরেছিলেন। এরপর বিদুর গোপনে একজন খনি খননকারীকে পাঠিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে দিলেন, যাতে আগুন লাগার পর পাণ্ডবরা নিরাপদে বেরিয়ে আসতে পারে। এই ঘটনাটি প্রমাণ করে যে ন্যায় বিচারের পক্ষে থাকতে হলে শুধু ভালো মানুষ হলেই চলে না, আপনার বিচক্ষণতা এবং কৌশলগত পরিকল্পনা থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু এখান থেকেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। যখন চাটুকারিতা আর লোভ পুরো সিস্টেমকে গ্রাস করে ফেলে, তখন একজন সত্যিকারের নেতার সবচেয়ে কঠিন পরীক্ষাটি দিতে হয়, ক্ষমতাবানদের মুখের ওপর সত্য বলা। পাশা খেলা এবং দ্রৌপদীর অপমানের সে অন্ধকার অধ্যায়টার কথা বলছেন। হ্যাঁ, সেটি তো কুরুসভার জন্য চরম অবক্ষয়ের মুহূর্ত ছিল। যুধিষ্ঠির যখন পাশা খেলায় সবকিছু হারালেন এবং দ্রৌপদীকে ভরা রাজসভায় অপমানিত করা হল, তখন সেখানে তৎকালীন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই ছিলেন। কিন্তু তারা সবাই পাথরের মূর্তির মতো চুপ ছিলেন। কারণ তাদের নীরবতার পেছনে ছিল তাদের প্রতিজ্ঞা বা রাজনৈতিক আনুগত্য। ভীষ্ম সিংহাসনের প্রতি তার লয়্যালটিতে এতটাই আবদ্ধ ছিলেন যে চোখের সামনে চরম অধর্ম হতে দেখেও তিনি চুপ ছিলেন। মানে ভীষ্ম হলেন আধুনিক কর্পোরেট জগতের একেবারে পারফেক্ট কোম্পানি ম্যান। সিস্টেম যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, কোম্পানির প্রতি লয়্যালটি তাদের কাছে সবার আগে। হ্যাঁ, কিন্তু সেই নিস্তব্ধ রাজসভায় একমাত্র বিদুর প্রকাশ্যে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করেছিলেন। বিদুর এখানে যেন একজন নির্ভীক হুইসেল ব্লোয়ার। তিনি ঘোষণা করেছিলেন যে একজন নারী, সে যেই হোক না কেন, তাকে কখনোই সম্পত্তি হিসেবে দেখা যায় না। বিদুরের এই দর্শনকে আমরা আধুনিক স্টোইক দর্শনের সাথে তুলনা করতে পারি। মানে নিজের নৈতিক অবস্থান সবসময় আমাদের নিজেদের হাতে থাকে। কিন্তু ভীষ্মের আচরণটিকে তো পশ্চিমা ইউটিলিট্যারিয়ানিজম বা উপযোগবাদের সাথে তুলনা করা যায়, তাই না? ঠিক বলেছেন। ভীষ্ম হয়তো ভেবেছিলেন বিদ্রোহ করলে পুরো সাম্রাজ্য ভেঙে পড়বে। বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তিনি অন্যায় মেনে নিয়েছিলেন। কিন্তু বিদুরের কাছে নৈতিকতা কোনো আপসের বিষয় ছিল না। তবে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আজকের দিনের তরুণ লিডাররা, যাদের মাসে শেষে ইএমআই দিতে হয়, পরিবারের দায়িত্ব থাকে, তারা কিভাবে নিজেদের চাকরি বা পজিশন না হারিয়ে বিদুরের মতো এই নৈতিক সাহস গড়ে তুলতে পারে? এটা খুব বাস্তব একটা চিন্তা। বিদুরের জীবন থেকে আমরা শিখতে পারি যে তিনি জানতেন কখন সিস্টেমের ভেতর থেকে লড়তে হয় আর কখন সিস্টেম থেকে বেরিয়ে আসতে হয়। মানে পদত্যাগ করার বিষয়টা। হ্যাঁ, দুর্যোধন যখন প্রকাশ্য রাজসভায় তাকে অপমান করল, তাকে দাসীর পুত্র বলে কটূক্তি করল, বিদুর তখন কোনো তর্ক করেননি। তিনি স্বেচ্ছায় নিজের ধনুক রাজসভায় রেখে পদত্যাগ করেন। অর্থাৎ অহংকার যখন জ্ঞানকে অবজ্ঞা করতে শুরু করে, তখন সেখান থেকে নীরবে সরে আসাই হল আত্মমর্যাদা। একদম। একজন তরুণ লিডারকে বুঝতে হবে তার নিজস্ব সীমানা কতটা।
যখন দেখবেন প্রতিষ্ঠানটি মৌলিকভাবেই আপনার মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে, তখন সেখান থেকে সসম্মানে বিদায় নেওয়াই হচ্ছে সবচেয়ে বড় সাহসিকতা। আর এর ফলাফল তো আমরা জানি। কুরুক্ষেত্রের যুদ্ধে বিদুর একেবারে নিরাসক্ত ছিলেন। তিনি অন্ধ আনুগত্যের শিকার হয়ে যুদ্ধে যোগ দেননি। শুধু তাই নয়, যুদ্ধের পরে যখন ধৃতরাষ্ট্র সব হারিয়ে নিঃস্ব, তখন এই বিদুরী তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং পুনরায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। এই ইমোশনাল ম্যাচুরিটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে চাই। যুদ্ধের আগে কৃষ্ণ যখন শান্তিদূত হিসেবে এসেছিলেন, তখন দুর্যোধন তো বিশাল রাজকীয় ভোজের আয়োজন করেছিল। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ সেই ভোজ প্রত্যাখ্যান করে বিদুরের অতি সাধারণ বাড়িতে থাকা বেছে নিয়েছিলেন। রাইট। প্রচলিত লোককথায় আছে, বিদুরের স্ত্রী শুলভা কৃষ্ণের আগমনে এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে তিনি নিজের অজান্তেই কলার শ্বাস ফেলে দিয়ে খোসাগুলো কৃষ্ণকে খেতে দিচ্ছিলেন, আর কৃষ্ণ তৃপ্তি সহকারে সেগুলো খাচ্ছিলেন। এটা কিন্তু আধুনিক কর্পোরেট পিয়ার স্টান্টের একটা দারুণ সমালোচনা। দুর্যোধনের ভোজ ছিল অহংকারের প্রদর্শন, কিন্তু কৃষ্ণ প্রমাণ করে দিলেন যে অহংকারের চেয়ে সততা অনেক বেশি মূল্যবান। এই পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে আধুনিক জীবনে সফল হওয়ার অর্থ শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো বা ক্ষমতা কুক্ষিগত করা নয়। সত্যিকারের সফলতা হল চরম সংকটের মুহূর্তেও নিজের নৈতিক অবস্থান ধরে রাখা। একদম ঠিক। ক্ষমতা, অর্থ বা পদবি দিয়ে কখনো প্রজ্ঞার বিচার করা যায় না। আজকের এই বিশ্লেষণটি আমাদের চিরচেনা জগৎকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তবে বিদায় নেওয়ার আগে একটা ভিন্ন মাত্রার প্রশ্ন রেখে যেতে চাই। কি প্রশ্ন? বর্তমান যুগে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রমশ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে কাকে ছাঁটাই করা হবে, কোথায় বিনিয়োগ করা হবে। কিন্তু এই এআই সিস্টেমগুলোকে তো শুধু লাভের ডেটা দিয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। ইন্টারেস্টিং পয়েন্ট। একবার ভেবে দেখুন তো, বিদুরের দর্শন অনুযায়ী যে বুদ্ধিমত্তার ভেতরে ধর্ম বা নৈতিকতার কোনো ছোঁয়া নেই, তা তো চূড়ান্ত ধ্বংস ডেকে আনে। আমরা কি তবে নিজেদের অজান্তেই এমন এক এআই নির্ভর ভবিষ্যৎ তৈরি করছি, যা আদতে হাজার হাজার ডিজিটাল ধৃতরাষ্ট্রের জন্ম দিচ্ছে, যাদের চোখে কোনো ইমোশনাল ইন্টেলিজেন্স বা ন্যায়ের আলো নেই? সত্যি ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো গভীর অন্তর্দৃষ্টিমূলক আলোচনায়।